সফল ক্রিয়েটিভ কাজের নতুন অর্থ উৎপাদনের ক্ষমতা কিন্তু সবসময় ইনরমাস। তাহলে রবীন্দ্রনাথ আপনার কাছে কি অসামান্য সব টেক্সট নিয়ে আজে আছে, এর ১ নাম্বার। ২ নম্বরে রবীন্দ্রনাথ আপনার খুবই পরিচিত। কার? ধরেন একদম প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে নাই। কিন্তু আপনার স্কুলে, কলেজে যেই ছেলেমেয়েরা গেছে, আসলে তার কাছে আপনি কিছু লেখা আপনি পড়াতে পেরেছে। এই তালমান পরিচয় কিন্তু আপনার অনেক কারো সম্পর্কে নাই। হয়তো নজরুল সম্পর্কে খানিকটা আছে। ৩ নাম্বার হলো যে আপনি যখন রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন, কোন একটা জিনিসের রেফারেন্স দিবেন, যেটা যেকোনো লিভিং কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একটা সিনেমার রেফারেন্স দিয়ে কথা বলতে পারছেন কিনা, উপন্যাসের রেফারেন্স দিয়ে কথা বলতে পারছেন কিনা। সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু এটা দারুণ আপনার জন্য স্টক। আপনি হিস্ট্রিক্যালি পাইছেন আপনি এটা। ঠিক আছে? আপনারা নিজে বানান নাই। আপনি হিস্ট্রিক্যালি পাইছেন। তো আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন? আমাদের এখানে প্রবলেমটা হলো এক পক্ষ বলতেছে যে রবীন্দ্রনাথ হলে এইরকম, ফলে বাকিরা হলো এক্সক্লুডেড হবেন। আরেক পক্ষ বলে যে রবীন্দ্রনাথ যেহেতু এরকম সেহেতু আমার বিরোধী। দেখেন আপনি এটা চিন্তা করেন। আপনি স্রেফ ঢাকা ইউনিভার্সিটির বিতর্কের কথা চিন্তা করেন। আমি বহুবার বলেছি এই কথাটা। যে ঢাকা ইউনিভার্সিটির বিতর্কে রবীন্দ্রনাথ নিয়ে অলরেডি বহু লোক লিখেছে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছে, ওকে কেন আনলো কেন, কেন পড়ানো হয় এসব বলতেছে। আরেক পক্ষ কি করছে? একের পর এক বই লিখছে যে রবীন্দ্রনাথ ওই বিশেষ দিনে গড়ের মাঠে উপস্থিত ছিলেন না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী কোনো বক্তব্য তার দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে? আমাকে যতবার লোকে এই সম্পর্কে প্রশ্ন করেছে, আমি ততবারই বলেছি যে, আসলে রবীন্দ্রনাথ যদি এই সংক্রান্ত কোনো বক্তব্য বলে থাকে, তাহলেও I would not mind। প্রধানত এই কারণে যে, একটা সার্টেন কনটেক্সট এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে ৪-৫ কারণে ৪-৫ পক্ষ। তার মধ্যে এমনকি মুসলমানরাও আছে। রবীন্দ্রনাথ যে শ্রেণীর লোক, সেই শ্রেণীর লোকরা কোনো ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছে। এটা অন্য অনেক কারণে। যেমন ধরেন আশুতোষ আ বা সাহেব তিনি যখন বেঁচে ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটি। কিন্তু দেখেন ঢাকা ইউনিভার্সিটি হলে তার কম্পিটিশন, তারপরে এরিয়া কমে যাবে, কাম কমে যাবে। তিনি বিরোধিতা করবেন। পরে একটা রফা হয়েছে আমার ৪ টা প্রফেসরের পদটাও আমি মেনে নেব। এটা রফা হলো। তার মানে বিচিত্র করলে বিচিত্র লোক বিরোধিতা করেছে। রবীন্দ্রনাথ যদি একটা সার্টেন কনটেক্সট এ এই ধরনের কোনো একটা কথা বলেও I would not mind, কারণ এটা দ্বারা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে যে ডেকে ডিলিট দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, সম্মান আদর আপ্যায়ন করেছে, এটা এক বিন্দু ইনভ্যালিড হয় না। এবং এর ফলে পুরো ওকের সঙ্গে তার কোনো শত্রুতার সম্পর্ক তৈরি হয় না। তার কারণ হলো একটা সার্টেন কনটেক্সট এ যে ঘটনা ঘটেছে, যদি ঘটেও থাকে, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি ঘটেও থাকে, তাহলে ওই কনটেক্সট থেকে বাক্যটাকে আলাদা করে অন্য এক সময় তাকে গালিগালাজ করা গেল পাঠের সবচেয়ে নিম্ন শ্রেণীর পদ্ধতি। অ্যানাক্রনিজম আমরা জানি যে সবচেয়ে খারাপ পথ। তাহলে আপনি তো আসলে ওই লেভেলের মধ্যে আছেন। আপনি যদি একটু বুদ্ধি করে যে কি কনটেক্সট এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা একটা অঞ্চলের লোকরা করতে পারে, আরেকটা সম্প্রদায়ের লোক করতে পারে, মুসলমান সম্প্রদায়ের লোক করতে পারে, কৃষক শ্রেণীর লোক করতে পারে, মাদ্রাসার বড়রা করতে পারে। আপনি যদি এটা সম্পর্কে একটা সন্দর্ভে অগ্রসর হতেন, বাই ডিস্টেন্স তো অসাধারণ সব হিস্ট্রিক্যাল মানে সন্দর্ভ তৈরি হয়ে যেত। তাই না? আমি জাস্ট যেটা প্রধান প্রধানত গুরুত্বটা দিই সেটা হলো যে মিডল ক্লাস, বাংলাদেশের মিডল ক্লাস যেটা নিয়ে আমরা আজকে প্রধানত আলাপটা করি। বাংলাদেশের মিডল ক্লাস রবীন্দ্রনাথ পড়ার ক্ষেত্রে বরাবরই এই অ্যানালিটিক্যাল মাইন্ডের একটা অভাব, দারিদ্র্য করেই দেখিয়েছে। আপনি সব চিন্তা করেন বাংলাদেশে এখন পর্যন্ত এটা হয় নাই কিন্তু যে, আমি শিক্ষার কথা বাদ দিলাম, এটা ব্যাপকভাবে বিশ্লেষিত হয়েছে এবং ঢাকায় বাংলাদেশের ২-১ টা চর্চাও হয়েছে প্র্যাকটিক্যালি। রবীন্দ্রনাথের যে শিক্ষা সংক্রান্ত লেখা সেগুলোকে আপ টু ডেট করার একটা চেষ্টাও হয় নালন্দা ইত্যাদি জায়গায়। কিন্তু আপনি যদি প্রকৃতির কথা চিন্তা করেন, আমরা সবাই জানি যে এনভায়রনমেন্ট ইস্যু হলো এখনকার পৃথিবীর একাডেমিক কিংবা সেমি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক চর্চার একটা বড় হট ইস্যু। সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় একটু যোগ করে দিতে পারলেই। আপনি একটু ভাবেন যে রবীন্দ্রনাথ এই ব্যাপারে কত বড় স্টক, আপনি কয় হাজার বার বেচতে পারবেন তাকে? মানে এই জিনিসই তো পাবে না সারা দুনিয়ায়। একদম ১ম থেকে শেষ পর্যন্ত। বৃষ্টি কত প্রকার কি? একদম। মানে আপনি যদি স্রেফ এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে আপনি যদি যে ঢাকা মিডল ক্লাসে বলছি নিজেকে সহ, যে আপনি যদি স্রেফ এনভায়রনমেন্টাল ইস্যুতে রবীন্দ্রনাথকে বেচা শুরু করেন, তার মানে কি? আপনি আপ টু ডেট করছেন, কন্টেম্পোরারি করছেন, পড়ছেন, ডিসিমিনেশন হচ্ছে, হ্যাঁ? তাহলে এই যে কন্টেম্পোরারি হওয়ার অসাধারণ পটেনশিয়াল মেরিট, এটা নিয়ে একটা বিশাল টেক্সট, অলমোস্ট আনবেরাবল টু নো ওয়ান ইন বেঙ্গল,
আপনার সামনে বসে আছে। আপনি সেটা না করে আপনি ওরে বানাচ্ছেন হলো যে তুই বাঙালি হওয়ার অভিনয় পইড়া একটা এলিটিস্টিক সংকীর্ণ মোড়ে যা। আবার আপনি বলতেছেন ও তো হিন্দু ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। আমি বরাবরই বলে এসেছি যে এই লোকেরা হলো গরিব। গরিব কেন? গরিব হলো সে রবীন্দ্রনাথকে সাহিত্য হিসেবে পাঠ করার যে প্রাইমারি যোগ্যতা সেটা তো আসলে উন্নীত হয় নাই। হইলে সে বুঝতো যে এমনকি মজাটা নিয়েও ২ টা গালি দেওয়া যায়। যে কাউ। ঠিক আছে? তো আমরা আসলে কি আশা করতে পারি? আমরা আশা করতে পারি যে আমাদের যে অপেক্ষাকৃত সংকীর্ণ রবীন্দ্র পাঠ সেখান থেকে আমাদের মধ্যবিত্ত বেরোবে। আর চেষ্টা করবে অন্তত। এটা বেরোয়ার জন্য তো একটা প্রাতিষ্ঠানিক পড়াশোনা লাগে। তারপর হলো সামাজিক একটা উঁচু মন লাগে। উঁচু কোট আনকোট বললাম। মন লাগে বের হওয়ার জন্য। কিন্তু চেষ্টা তো করা যায়। ঠিক আছে? সেটা নিশ্চয়ই আমরা আশা করতে পারি। মুক্ত করা হয়। নেই। রবীন্দ্রনাথকে যাবতীয় মৌলবাদ থেকে মুক্ত করা এখন আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে।